আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আল্লাহর অসীম মহান আল্লাহ তাআলার দয়ায় সবাই নিরাপদে আছেন। যাই হোক, আজকে আমাদের অনেকগুলো পর্ব চলে গেল। আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনাদের সহযোগিতা আমাদের একান্তই কাম্য। আর আমাদের চ্যানেলটি যেহেতু নতুন, আপনার গল্পগুলো বা কাহিনীগুলো কাইন্ডলি পুরোপুরি শুনবেন। আমরা আসলে অনেক কষ্ট করে রেকর্ড করি, গল্প সংগ্রহ করি। যাই হোক, এখন আর কথা বাড়াবো না। আরেকটা কথা যেটা আমি বলি, যেটা আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। কমেন্টসের মাধ্যমে আমরা চেষ্টা করব সেটা সমাধান করার। যাই হোক, এখন আমাদের যে কাহিনীটি, আজকের থাম্বনেল দেখে অথবা আপনারা বুঝতে পেরেছেন, এটি একটি ট্রেনকে নিয়ে ঘটনা। তো ঘটনা এমন ছিল, যার সাথে ঘটনাটি ঘটে উনি ছিলেন ট্রেনের চালক। তো সে আপনার ঢাকা থেকে চিটাগং পর্যন্ত ট্রেন চালাতো। তার আপনার বেশিরভাগ টাইমই নাইট ডিউটি ছিল। ডেতেও পড়তো, তো ডেতে যখন তার ডিউটি পড়তো সে রাতে বাসায় থাকতো নর্মালি। তো তার একটা 2-2.5 বছরের সন্তান ছিল। তো এই সন্তানটা হঠাৎ অসুখে মারা যায়। তো ছেলে সন্তান ছিল। এখন মারা যাওয়ার পরে বাবা মা স্বাভাবিক ব্যাপার, দুজনে অনেক ভেঙে পড়ে। তো আজ কয়েকদিন পর থেকেই ছেলেটার বাবা ছেলেটিকে স্বপ্ন দেখতে থাকে। দেখতো যে সে আসছে, তার সাথে কথা বলতেছে, হ্যাঁ, তার সাথে খেলতেছে। তো এরকম কয়েকদিন হওয়ার পরে উনি একদিন খেয়াল করলো যে ওনার পায়ে ধুলাবালি। ওনার মনে একটু সন্দেহ হইল যে আমি কি রাত্রে বাইরে যাই। নিজের অজান্তেই আবার সকালে শরীরটা ব্যথা করতো। তো সে একদিন চিন্তা করলো যে মনে হয়, কারণ প্রত্যেক দিন আমি খেয়াল করতেছি যে সকালে আমার পায়ে বালি লেগে থাকে, বাইরে যেই ধুলাবালিগুলো। আমি তো রাতে যখন ঘুমাই ফ্রেশ পা ধোয়ে টুয়ে তারপরে ঘুমাই। এই জিনিসটা তার ওয়াইফও লক্ষ্য করলো যে মধ্যরাত হলেই উনি বিছানা থেকে উঠে উপরে ছাদের দিকে যায়। যাই হোক, সে একদিন ফলো করলে দেখলো তার হাজব্যান্ড সত্যি সত্যি আপনার ছাদের দিকে যায়। তো সে তারপরের দিন সকালবেলা তার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলো যে তুমি প্রায় উঠে ছাদে যেয়ে কী করো। তো বললো যে আমি ছাদে যেয়ে কী করি, কিছু তো করি না। বলে না, কিছু তো একটা করো, না যদি প্রত্যেক দিন কেন যাও। তখন ওই লোকটা তার ওয়াইফকে তাদের বাচ্চার কথাটা বলে, স্বপ্নের কথাটা বলে যে আমি ওকে স্বপ্ন দেখি, আমার মনে হয় যে আমি ওর ডাকে আমি ছাদে যাই, খেলি, আবার ভোর হওয়ার আগে চলে আসি, আমার যেটা মনে হয়। তো যাই হোক, এভাবে কয়েকদিন চলতেছে, তারপর আবার অফ হয়ে গেল। তো উনি তখন, আমি আপনাদের আগেই বলছি, ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেন চালায়। তো একদিন নাইট ডিউটি চলতেছে। তো আপনারা জানেন যে ট্রেনের যেই হেডলাইটটা এটা অনেক দূর পর্যন্ত পড়ে। তো উনি যখন ট্রেন চলতেছে উনি দেখলেন যে সামনে একটা বাচ্চা মতো, তার মাথাটা অনেক বড়। যখন আরেকটু কাছে গেল দেখলো ঠিক তার ছেলের যে চেহারাটা ছিল ঠিক ওই চেহারাটা, কিন্তু সে আর ততক্ষণে ট্রেনে ব্রেক করতে পারলো না। ঠিক বাচ্চার উপর দিয়ে ট্রেনটা চলে গেল। তো এটা যাওয়ার পরে তো উনি অনেক কষ্ট পেল, চিন্তা করলো যে আমার বাচ্চাকে মেরে ফেললাম। আসলে তখন তার ওই সেন্সটা ছিল না যে তার বাচ্চা সত্যি সত্যি আগেই মারা গেছে। যাই হোক, উনি অনেক আপসেট ছিলেন। তো বাসা আসার পরে ওনার ওয়াইফকে উনি ঘটনাটা বললেন যে আজকে এরকম হয়েছে রাতে।
তো ওনার ওয়াইফ বললো, আসলে তুমি অনেক চিন্তা করো তো, এর জন্য হয়তো বা এটা হয়েছে। যাই হোক, ওই একদিন হইলো, হওয়ার পরে আপনারা হয়তো বা জানেন যে অনেক সময় ট্রেনে দুজনও চালক থাকে। তো আরেক দিনের যেটা আপনার ঘটনা, যে আবার ট্রেন চলতেছে রাতে, মোটামুটি ভালো স্পিডে চলতেছে। তো সেম আবার সে ওই একইভাবে দেখতে পেলো যে সামনে তারই ছেলের মতো চেহারা এবং অনেক বড় মাথা। তো সেও দেখার পরে তার পাশের জনকে বলল যে, ভাই আপনি কিছু দেখতেছেন সামনে? উনি বলছে, না আমি তো কিছু দেখতে পাইতেছি না। ততক্ষণে ওই বাচ্চার উপর দিয়ে ট্রেন চলে গেছে আবারও। তো যাই হোক, এভাবে চলার পর উনি অনেক আপসেট যে এখন কী করা যায় এটা নিয়ে, মানে সে রাত্রে ঘুমাইতে পারে না। তো একদিন রাতে হলো কি, ওই যেই বাচ্চাটা বড় মাথাওয়ালা, সে তার স্বপ্নে আসলো। আসার পরে তাকে বলতেছে যে, বাবা তুমি আমাকে মেরে ফেললা, তুমি ট্রেনটা ব্রেক করলেও তো পারতাম। তো এইটা বলছে, এটা বলার পর তো সে স্বপ্নটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর সাথে তার ওয়াইফকে ডাক দিয়ে বলতেছে যে, আমি তো এরকম স্বপ্ন দেখলাম, এখন আমার তো অনেক ভয় লাগতেছে। তখন ওনার ওয়াইফ বলতেছে যে, আচ্ছা টেনশন করো না, আমরা কালকে কবিরাজের কাছে যাব। তো ঠিক আছে, কবিরাজের কাছে যাবে। ও আরেকটা কথা, যেটা ওনার ছেলে আরেকটা কথা বলছিল স্বপ্নে, যে আমার আদর তুমি কারোর সাথে ভাগ করো না। আর তার ওয়াইফ তখন আপনার 7 মাসের প্রেগনেন্ট ছিল। তো যাই হোক, ওনারা পরের দিন কবিরাজের কাছে গেল। যাওয়ার পরে কবিরাজকে বলল যে আমার এই প্রবলেম হইতেছে। তো কবিরাজ পানি পড়া কিছু তাবিজ দিল। দেওয়ার পরে তখন আর তার স্বপ্নে আর ওই বাচ্চাটা, নিজের বাচ্চা যে রূপ ধরে আসে সেটা আর আসলো না। মোটামুটি কয়েকদিন ভালোই চলতেছে। তো এর মধ্যে তার ওয়াইফ তো আপনার 7 মাস প্রেগনেন্ট উনি। তো ওনার পেটটা আস্তে আস্তে অনেক বড় হইতেছে, কয়েকদিনের মধ্যে অনেক বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পরে তার অনেক পেন উঠলো। পেন ওঠার পরে তারা হসপিটাল গেল। হসপিটালে যায় যখন চেক আপ করলো ডাক্তার, তখন দেখলো যে ভিতরে বাচ্চাটা আপনার মরে গেছে। এবং তখন ডাক্তার বললো যে যেহেতু এটা মারা গেছে, তাহলে এটাকে তো অপারেশন করে বের করতে হবে, না প্রবলেম হবে। তো অপারেশন করে বের করলো। বের করে দেখলো যে সেই বাচ্চাটা যাকে উনি দেখে, স্বপ্নে দেখে নিজের বাচ্চার মধ্যে, কিন্তু মাথাটা অনেক বড়। এটা দেখার পর তো উনি বুঝতে পারে যে এটাই মনে হয় কোনো একটা সমস্যা করছে বাচ্চাটার। যাই হোক, ওনারা দুজন অনেক আপসেট হয়ে গেলেন, যেহেতু এক বাচ্চা মারা গেছে, অসুখে আরেক বাচ্চা আপনার পেটে থাকতেই মারা গেছে। তারপরে এখন তারা মোটামুটি এভাবে চলতেছে। পরে লোকটা করলো কি, যে ড্রাইভার, উনি তো ঢাকার থেকে চিটাগং রুট চেঞ্জ করে উনি ট্রান্সফার নিল। যে উনি বলল যে না, আমি এখন ঢাকার থেকে সিলেটের রুটটায় আমি করব। তো উনি ওনার স্যারকে বললেন। তো স্যার বলে, আচ্ছা ঠিক আছে, উনি সব ঘটনা বলছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এটা এখন ঢাকা থেকে সিলেট রোডই চালাও। তো ওদিকে আবার মহিলাটা, যা মানে ওনার যে ওয়াইফ, উনি একদিন আপনার রিক্সা করে আসতেছিল। তো রিক্সাওয়ালা বলতেছে যে, রিক্সাওয়ালা একটু বয়স্ক ছিল, বলতেছে যে আচ্ছা আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, যে কিছু মনে না করেন। তখন বলতেছে, না না বলেন। বললো যে আপনার এক ছেলে মারা গেছে, আর আপনার হাজব্যান্ড এইভাবে স্বপ্ন দেখে। বলে, আপনি কীভাবে জানেন? বলে যে আমি সবই জানি, এখন আপনারা বাচ্চা নেওয়ার চেষ্টা করতেছেন যাতে বাচ্চা হয়। আর আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছি, ডাক্তার বলছিল যে আপনি আর কোনদিন মা হতে পারবেন না। উনি বললো, হ্যাঁ আসলে ডাক্তার তো বলছিল, এখন কি আর করার। তো উনি বললো যে দেখেন, কিছু মনে না করলে আমি আপনার একটা পানি পড়া দিই, এটা যদি আপনি খান ইনশাল্লাহ কাজ হবে। তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে, যেহেতু ওনার আরও কোনো ওয়ে ছিল না। তো উনি পানি পাওয়াটা নিলেন। পরে জিজ্ঞেস করলেন রিক্সাওয়ালাকে যে আপনি কোথায় থাকেন। উনি ওই পাশেই একটা জায়গার কথা বললো, যে আমি ওখানে গেলে আপনি আমাকে পাবেন। আর রিক্সাওয়ালা একটা কথা বললো যে আমি যে আপনাকে পানি পড়া দিছি, কথা কাউকে বলবেন না। তো যাই কিছুদিন পরে উনি প্রেগনেন্ট হয়ে গেলো আবার। তো আশেপাশে মানুষজন তো দেখে বলতেছে যে কী ব্যাপার, ডাক্তার তোমারে মানা করছে, মানে ডাক্তার বলছে কোনোদিন তুমি মা হইতে পারবে না, এখন কীভাবে কী। তো
তো মহিলাটা ভুলে সব বলে দিছে যে এক রিক্সাওয়ালার মাধ্যমে এরকম এরকম হয়েছে। তো ওখানে অনেক মহিলারা ছিল, তারা বলে চলো চলো যাই ওনার কাছে, একজন এক এক সমস্যা। তো তারা ওই পাশে যেখানে রিক্সাওয়ালা থাকে সেখানে গেল, যা পরে রিক্সাওয়ালাটাকে আর পায়নি। হ্যাঁ, এই নামে কেউই থাকে না এখানে। হ্যাঁ, এরকম একটা তারা নিউজ নিয়ে আসলো। যাই হোক, ওই রিক্সাওয়ালা তো কোথায় গেছে কেউ বলতে পারে না। এখন যে ড্রাইভার যে এখন ঢাকা থেকে সিলেটে ট্রেন চালায়, তো তার ওই বাচ্চা যে বড় মাথালা, সে আর পিছু ছাড়েনি তাকে। সে আবার সেই জঙ্গলের মধ্যে দিয়ে যখন ট্রেন চলতেছে একদিন, সেটা আবার সামনের দিকে আসছে। তো এখন আর একটা না, এখন 10-12টা একসাথে আসছে। তো উনি তো দেখার পরে মানে তার পাশে যে ড্রাইভার ছিল উনি মানে ঘুমন্ত অবস্থায় ছিল। এখন ওটা দেখার পর উনি যখন তার পাশের ড্রাইভারকে ডাকতেছে যে ভাই উঠেন উঠেন, দেখেন কতগুলা বাচ্চা বড় বড় মাথা, তো উনি ঘুমেই, উনি আর উঠতেছে না। তো এর মধ্যে কী হইলো, ওই বাচ্চাগুলো ট্রেনে উঠে গেছে। ট্রেনে উঠে যাওয়া তার সাথে ধস্তাধস্তি শুরু করছে। আর কয়েকজন আপনার ওই যেটা যে ট্রেন থামায় লিভার, ওটা টানার চেষ্টা করতেছে। তো ও ইতিমধ্যে ওই পাশে যে ড্রাইভার ছিল ওনার ঘুমটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর উনি দেখে যে উনি আপনার হাওয়ার মধ্যে মানে ধস্তাধস্তি করতেছে, হাত পা ছুটতেছে। পর উনি সাথে সাথে ওনাকে ধরে। ধরার পর উনি বলে যে কী আপনারা এমন করতেছেন? ওই যে দেখতেছেন না এখানে বড় বড় মাথাওয়ালা কতগুলো বাচ্চা ছিল। বলে কই, এখানে তো কোনো বাচ্চাই ছিল না। তো যাই হোক, এটা অনেক একটা ভয়ানক ব্যাপার, মানে সে অনেক ভয় পাইছে আর কি। পরে উনি বাসা যাওয়ার পরে ওনার ওয়াইফকে বলল। পরে ওনার ওয়াইফ বললো যে দেখো, এই ব্যাপারটা তো আস্তে সিরিয়াস হয়ে যেতেছে, তুমি ডিউটি চেঞ্জ করার পরও এই জিনিসটা হইতেছে, তো এখন আমাদের তো একটা পদক্ষেপ নেওয়া উচিত। পরে তারা এক হুজুরের কাছে যায়, হুজুরের কাছে গিয়ে সব কিছু বলে। বলার পর হুজুর বলে আসলে এগুলো হলো আপনার খারাপ জিনের কাজ। আসলে আত্মা তো মরার পর চলে যায়, এগুলো হলো ওই খারাপ জিন ও রূপ ধরে সে কাজগুলো করতেছে। সমস্যা নেই, আমি কিছু পানির পড়া দিয়ে দিতেছি আর তাবিজ, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো হুজুর দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এগুলো করে খাওয়া দাওয়ার পরে আপনার তাবিজ পরার পরে আর তাদের সাথে কোনো বাজে কোনো ঘটনা ঘটেনি। তো এটা ছিল আপনার একটা ট্রেনের ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগছে। আর আপনারা আমাদের চ্যানেলটাকে অনেকে শুনতেছেন বাট সাবস্ক্রাইব তেমন করতেছেন না, তো আশা করি আপনারা সাবস্ক্রাইবটা করবেন। এখন আমি আপনাদের সেকেন্ড ঘটনা যেটা সেটা বলবো। তো সেকেন্ড ঘটনাটা আপনার একটা অভিশপ্ত বাড়িকে নিয়ে। তো বাড়িটি ছিল আপনার রাঙামাটিতে। তো রাঙামাটি কোন জায়গা সেটা আর কি বলা যাবে না, সেটা একটু আপনার আমাদের হিডেন করতে হবে। তো যে এখানে বাড়ি করার পরে আপনার মোটামুটি বিলাসবহুল বাড়ি এটা বলতে পারেন। তো বাড়িতে আপনার মেয়ে থাকতো আর বাবা থাকতো। তো মেয়েকে বাবা বিয়ে দিয়ে দেয়, মেয়ে চলে যায় শ্বশুর বাড়ি। তো মেয়ের জামাইটা তেমন একটা ভালো ছিল না, নেশা পানি করতো, মেয়েকে মারতো। তো এক সময় ওর জামাই বললো যে তুমি বাবার বাড়ি যাও, গিয়ে আমার জন্য টাকা পয়সা এগুলো, সে মানে অনেক কিছু তার ডিমান্ড করলো। তো মেয়েটা এখন কি করবে, আর মেয়েটা বাবার কাছে সব কিছু বললো। তো সেদিন রাতেই আপনার তার হাজব্যান্ড তাদের বাসা আসলো। আসার পর মেয়েটার সাথে কথা বললো, তার শ্বশুরের সাথে কথা বললো। বলার পরে যেহেতু উনি নেশাগ্রস্ত অবস্থায়, তো যখন অনেক গভীর রাত হলো তখন সে কি করলো, সে ওই মেয়েকে এবং বাবাকে মেরে টাকা পয়সা নিয়ে মানে যে হত্যা করলো, হত্যা করে টাকা পয়সা নিয়ে পালিয়ে গেল। তো অনেক এটা পুলিশ কেস হলো, পরের দিন পুলিশ আসলো, পুলিশ কেস টেস হইলো। তো ওই জামাইকে আর পাওয়া যেতেছে না। তো তারা যতদিন না পাওয়া যায়, আর তাদেরও কোনো যায় যারা মারা গেছে তাদেরও কোনো আত্মীয় স্বজন ছিল না। তো এটা পুলিশ কী করলো, এটাকে আপনার সিলগালা করে দিল, যে যাতে কেউ ভিতরে না যেতে পারে যতদিন কারো খোঁজ না পাওয়া যায়। তো তার পাশে আর একজন বাড়ি করতেছিল, বাড়ির কাজ প্রায় শেষ। তো দুই রং মিস্ত্রি ছাদে কথা বলতেছে, আড্ডা মারতেছে রাতেবেলা। তো এক রং মিস্ত্রি কী করছে, সিগারেট খেয়ে
সিগারেটের আগুন না নিভে ওই বাড়ির দিকে ফিকে মারছে, যেহেতু কেউ থাকে না ওই হিসাব করে। তো যাই হোক, দুজনে যায় নিচে গিয়ে ঘুমায় পড়ছে। ঘুমায় যাওয়ার পরে সকালবেলা একজন রং মিস্ত্রি উঠে দেখতেছে যে আরেকজন নাই খুঁজতেছে। তো উনি ছাদে উঠলো, ছাদে উঠে দেখে কি ওই পাশের বাড়ির সীমানার ভিতরে ওই যেই লোকটা সিগারেট খেয়ে ফেলছিল ওনার লাশটা। উনি সাথে সাথে মালিককে খবর দেয়। তো মালিক পুলিশকে খবর দিল। তো পুলিশে খবর দেওয়া, পুলিশ আসলো। পুলিশ আসার পরে লাশ নিয়ে গেল। লাশ নিয়ে যাওয়ার পরে আবার পোস্টমর্টম করা হলো। তো পোস্টমর্টমে আসলো যে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। সে হয়তো বা আপনার ভয়ানক কিছু একটা দেখছে, এরকম কিছু একটা। হ্যাঁ, কারণ সে সুস্থ সবল মানুষ ছিল। হ্যাঁ, হার্ট অ্যাটাক হয়, কিন্তু বিভিন্ন ধরন থাকে। যাই হোক, বাড়ির কাজ শেষ হয়ে গেল। তারপরে যেহেতু এটা হার্ট অ্যাটাকের ব্যাপার, এখানে কোনো হত্যা বা কিছু না, এটা কোনো কেস টেস হয়নি। তো বাড়ির কাজ শেষ হয়ে গেল। তো ওই আপনার ওই বাড়িতে আপনার বাড়িওয়ালা উঠলো, যে বাড়ি তৈরি করছে। তো ওনার 3টা বিড়াল ছিল। তো 3টা বিড়াল আপনার ছাদে খেলা করতেছে। তো একটা বিড়াল আপনার রেলিংয়ের উপরে যে টব, ছোটো ছোটো টবগুলো আমরা রাখি প্রায় দেখবেন, তো ওই টবের সাথে খেলতেছে। খেলতে খেলতে বিড়ালটা নিচে পড়ে গেছে টব সহ। তো পড়ছে ওই বাড়ির সীমানার ভিতরে গিয়ে পড়ছে। যাই হোক, এটা আর কেউ এত খেয়াল করেনি। তো বাড়ির মালিক যে, সে তো তার বিড়াল খুঁজতেছে, পায় না। তো পরের দিন আরও 2টা বিড়ালও তার যে ছিল, ওই 2 বিড়ালকে পাওয়া যেতেছে না। তো 3 বিড়াল পাওয়া যেতেছে না। তার তো মনে করেন অবস্থা খুব খারাপ। যেহেতু যারা বিড়াল পালে তারা জানে, বা যারা পশু পাখি পালে তারা জানে যে আপনার হারিয়ে গেলে বা মারা গেলে কেমন লাগে। তো খুঁজতেছে পায় না। পরে উনি আপনার আইডেন্টিফাই করলো যে এক পচা গন্ধ আসতেছে পাশের বাড়ি থেকে। তো উনি কী করলো, উনি আপনার ছাদের উপরে উঠে দেখলো যে ওনার 3টা বিড়াল সিরিয়াল বাই ওখানে মনে হয়েছে যেখানে আপনার ওই রং মিস্ত্রির লাশটা পড়া ছিল। যাই হোক, তারপর তা কিছু করার না, পরে উনি ওই বাসাটা ভাড়া দিয়ে অন্য জায়গায় চলে যায়। আচ্ছা, এখন আপনার যাদেরকে ভাড়া দেয় তাদেরকে তো আর এই কথা বলেনি যে পাশের বাসাটা আপনার মানে ভয়ানক, এখানে আর কি যাওয়া যাবে না। তো যাই হোক, উনি এটা কী করলেন, উনি এটা ভাড়া দিলেন। তো যাদেরকে আপনি ভাড়া দিলেন তারা মোটামুটি এখানে থাকতেছে। তো তাদের আবার একটা ছেলে ছিল, ছেলেটা ছোট। একদিন বল খেলতে খেলতে আপনার ওই বাড়িতে গিয়ে পড়ে। তো বাড়িতে পড়ার পর আপনার ও বলটা আনতে যাওয়ার পরে ও দেখে কি যে ওই বাড়ির ভিতরে একটা লোক আর একটা মেয়ে, ওনারা বসে বসে কথা বলতেছে। উনি বলটা নিয়ে চলে আসার পর ওর বাবা মাকে বলে, আমি তো ওই বাসায় বল পড়তে গেছিলাম, তো তো দেখি একটা বয়স্ক লোক আর একটা মহিলা কথা বলতেছে। তো বলতেছে, কি বলো, ওই বাসায় তো কেউ থাকে না, ওটা তো পুলিশ সিলগালা করেছে, তালা মারা, তুমি কিভাবে দেখলা? না, আমি দেখছি স্পষ্টভাবে। যাই হোক, এটা পিছিটা দেখার পর ওনারা আর বাচ্চাটাকে আপনার ওইখানে যাইতে দেয়নি। তো আপনার ওই এলাকায় কিছু ছেলে মেয়ে ওখানে ছেলের আড্ডা মারতো বাড়ির সামনে। তো সবাই জানে যে এই বাড়িটা খুব খারাপ বাড়ি, অভিশপ্ত বাড়ি। তো বলো যে যদি এই ভিতরে কেউ যায় আবার 1 ঘন্টা থেকে চলে আসতে পারে, তো তাকে আমরা টাকা দিব। নিজের ফ্রেন্ড যেভাবে আমরা আর কি বাজি ধরি। তো এক ফ্রেন্ড বললো যে হ্যাঁ, আমি যাব। তো যাই হোক, উনি যখন যাওয়ার পদক্ষেপ নিল, সবাই তো বলবো না ও তো যাবে, তো সবগুলো না থাকতে যাওয়ার দরকার নাই, তুই টাকা চেয়েছিস সেটা পাবি। বলল না, আমি যাব। তো উনি কী করলো, উনি দেওয়াল টপকে গেল। যাওয়ার কিছুক্ষণ পর এক চিৎকারের শব্দ, সবাই তো গেটের ওখানে আসলো। তো গেটের এখানে আসার পরে উনি গেটের দিয়ে উঠতেছে, অর্ধেক উঠছে আর অর্ধেক তার গেটের ওই পাশে, পাটা ওই পাশে আর দেহের অর্ধেক হলো এই পাশে। তো সবাই টানাটানি করে ওকে গেট থেকে নামায় দেখতেছে ওর পায়ে আঁচড় টাচড়, হ্যাঁ, প্যান্ট ছিঁড়ে গেছে, খুব খারাপ অবস্থা তার। তো তাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে, তো উনি কিছু বলতে পারতেছে না। পরে ওনার এমন ভয় পাইছে যে ওটা নর্মাল হইতে পারতেছে না সে। পরে ওকে এক তান্ত্রিক কাছে নিয়ে গেল। তো তান্ত্রিক কাছে নিয়ে যাওয়ার পরে তান্ত্রিক বলল যে তুমি কি দেখছো বলো তো। তখন উনি তো কিছুই বলতে পারতেছেন, একদম তার জবান স্টপ হয়ে গেছে।
পরে তান্ত্রিক তাকে একটু পানি পড়া খাওয়াইলো, তারপরে সে মোটামুটি একটু স্থির হইলো। পরে উনি বললো আসলে আমি যখন ঢোকার পরে আমি দেখতেছি যে একটা বুড়া মানুষ আর একজন একটা মানে মধ্যবয়সী মহিলা, তারা বৈশা কথা বলতেছে। যখনই আমার দিকে তাকাইছে আমি ভয় পেয়ে গেছি অনেক, এবং তাদের চোখগুলো অনেক রক্তর মতো লাল ছিল। আর সাথে সাথে দেখলাম কোত্থেকে কতগুলো বিড়াল এসে আমার পায়ে খামচা খামচি শুরু করলো। আমি আর কিছু বলতে পারি না। পরে কবিরাজ বলে বুঝতে পারছি ওইটা তো আগে থেকেই অভিশপ্ত বাড়ি। ঠিক আছে, আমি তোমাকে কিছু রিচুয়াল করে দিতেছি আর তাবিজ দিয়ে দিতেছি, ঠিক হয়ে যাবে, আর ওদিকে আর কোনো সময় যাবা না। পরে যাই হোক, দেওয়ার পরে মোটামুটি সুস্থ হয়ে গেল। তো এই ছিল ঘটনা। তো আরেকটা যেটা ঘটনা আমি বলবো, একদম ছোট্ট ঘটনা বলবো, এটা আমাদের আপনার মগবাজারের ঘটনা। যারা মগবাজারবাসী তারা অবশ্যই জানেন আমাদের এখানে একটা টেন্ট স্কুল আছে। তো এখন স্কুলটা অনেক বড় হয়ে গেছে, আগে ছোট ছিল। এটার একটা ভিতরের মাঠ বলতাম, একটা বাইরের মাঠ বলতাম। তো বাইরের মাঠের সাথে আপনার একটা পুকুর ছিল। তো পুকুরে প্রত্যেক বছরই আপনার এক মায়ের এক ছেলে, অন্য কোনো সন্তান না, এক মায়ের এক ছেলে আপনার ওই পুকুরে নামলে শিকলে সেটাকে টাইনে নিয়ে যেত, পরদিন তার লাশ পাওয়া যেত। তো এই যে পুকুরের যে ঘটনাটা, এটা আমাদের এখানে প্রত্যেক বছরই ঘটতো, হয়তো বা আপনারা অন্য জায়গায় শুনছেন। তো যারা মগবাজার থাকেন অবশ্যই এইটা আপনারা জানেন। তো পরে দেখা যেত যার এক ছেলে, এক মার এক ছেলে, তারা এই পুকুরে নামতো না। তো এগুলো আসলে অনেক জায়গায় অনেক মিথ থাকে। তো এগুলো আমাদের এখানে একটা ছিল মগবাজারে, এখন পুকুরটা নাই, পুকুরটা ভরে ফেলছে। এখানে আপনার কলেজ করবে, টিএনটি স্কুল অ্যান্ড কলেজ হবে। তো যাই হোক, এটা আরেকটা সত্যি ঘটনা বললাম, ছোট ঘটনা হইলেও ঘটনা খুব ইন্টারেস্টিং। যাই হোক, সব ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার আর বেল আইকন বাটনটি প্রেস করবেন। আর সবাই সবচেয়ে বড় কথা, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।